সন্ধে নামছে ধীরে ধীরে। পলাশডাঙ্গা গ্রামে পরিমল এসেছে আজ বিকালে। তাকে এখানে সাইট ম্যানেজার হিসাবে পাঠানো হয়েছে। তাদের কোম্পানি এই জায়গাটা কিনেছে গোবিন্দবাবুর কাছ থেকে। গোবিন্দবাবু এই গ্রামের জমিদার গোছের লোক। তবে পরিমলের সাথে গোবিন্দবাবুর এখনো পর্যন্ত দেখা সাক্ষাৎ হয়নি। কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে এই জায়গায় একটা হোটেল তৈরি করবে। পলাশডাঙ্গা এমনিতেই পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম। বছরে বেশ কয়েকবার এই পলাশডাঙ্গায় পর্যটকদের আসা যাওয়া লেগেই থাকে, তাই এখানে হোটেলের ব্যবসা ভালোই চলবে। মদনদা, ও মদনদা, গোবিন্দবাবুর কি কোনো খোঁজ পেলে? লোকটাকে যে একটু দরকার ছিল, কিছু জরুরি কাগজপত্র নিয়ে একটু কথা বলার ছিল ওনার সাথে। সামনের মোড়ায় বসেছিল মদনদা। মদনদা এই গ্রামেরই বাসিন্দা। তাকে রাখা হয়েছে জায়গাটা দেখাশোনা করার জন্য। ভাবশূন্য মুখটা তুলে পরিমলের দিকে একবার চেয়ে সে বলল, বাবু, গোবিন্দ বাবুর সাথে আমার শেষ দেখা 2 দিন আগে হয়েছিল। তারপর আর কোনো খবর পাইনি লোকটার। তবে একটা কথা, শেষ যেদিন আমার সাথে সে দেখা করতে এসেছিল তখন তার মুখটা কেমন যেন শুকনো লাগছিল। মনে হচ্ছিল যেন কোনো ভয় তাকে গিলে খাচ্ছে। আমি অতটা গা করিনি ব্যাপারটা। আশ্চর্য ব্যাপার, অফিস থেকে যেই ফোন নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারে অনেকবারই ফোন করলাম, তবে নাম্বারটা প্রতিবারই নট রিচেবল বলছে। কি অদ্ভুত ব্যাপার বলো তো। মদনদার মুখটা হঠাৎ যেন ফ্যাকাশে হয়ে গেল। তার চোখের মণিগুলো পাথরের মতো স্থির হয়ে গেছে। কি যেন দেখেছে সে। তার মুখের দিকে তাকিয়ে পরিমল একটু অবাক হলো। ও মদনদা, মদনদা, কি কি হলো বলো তো তোমার? মুখটা ওরম দেখাচ্ছে কেন? চুপ, ওদিকে একবার খানি দেখেন বাবু, কারা যেন দাঁড়িয়ে আছে। মদনদার কথা শুনে পরিমল দূরের ওই ঝোপঝাড়ের মধ্যে তাকিয়ে দেখল 2-3টে কালো ছায়া যেন গাছের মতো দাঁড়িয়ে আছে। তখনও আকাশে আবছা আলো ছেয়ে আছে, তবে কালো অন্ধকার যেন আশপাশের পরিবেশটাকে গিলে খাচ্ছে। চারিদিকে একটা গুমোট ভাব। একেবারে নিস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকাটা। মদনদা, ওরা ওরা কারা বলো তো? কথাটা বলা শেষ করে পরিমল আবারও ওই কালো ছায়াগুলোর দিকে তাকালো, কিন্তু এবার আর কিছুই দেখতে পেল না সে। ছায়াগুলো যেন হঠাৎ করে উধাও হয়ে গেছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর মদনদা বললে, বাবু, আমি এ গায়ের আদি বাসিন্দা। এই গ্রামেই আমি বড় হয়েছি। আপনাদের মতো অত লেখাপড়া জানি না, কিন্তু এই গ্রামের অনেক গোপন রহস্য আমার জানা আছে। কি বলতে চাইছো একটু খুলে বলো তো দেখি। চটচট করে সামনে জ্বলতে থাকা আগুনটা যেন একটু আকারে বড় হলো। আগুনের শিখাগুলো যেন আকাশ ছুঁতে চাইছে। মদনদা একটু গম্ভীর হয়ে বলে উঠল, এই জায়গাটা সুবিধের না। পারলে কাল সকালেই আপনি ফিরে যান। এ কথা বলছি, তার একটা বড় কারণ আছে। আমি যতদূর শুনেছি, ওই গোবিন্দ নাকি এই জায়গাটা বেআইনিভাবে একজনের থেকে হাতিয়ে নিয়েছিল। গোবিন্দ লোকটা মোটেই সুবিধের নয় বাবু। জোর করে লোককে ভয় দেখিয়ে গ্রামের নানান জায়গায় সে থাবা বসায়।
শুনেছি এই জায়গাটা পাবার জন্য গোবিন্দ নাকি লোকটাকে খুন পর্যন্ত করে। লোকটা ছিল চাষি, খেটে 2 পয়সা রোজগার করে খেত। তাকে ওই গোবিন্দ মেরে এই জায়গাটা হাতিয়েছিল। কিন্তু এ ঘটনা কতটা সত্যি তা আমি জানি না। পুলিশের কানে ঘটনাটা পৌঁছানোর আগেই পুরো ব্যাপারটা চাপা পড়ে যায়। বাবা, গোবিন্দবাবু তো দেখছি সাংঘাতিক লোক। এটা তো আমি জানতাম না। এতদিন লোকের মুখে শুনতাম এ জায়গায় ভৌতিক কাণ্ড ঘটে, তবে আজ তো নিজের চোখেই দেখলাম। ওই ওই ছায়াগুলো, ওই ছায়াগুলোর পিছনে নিশ্চয়ই কোনো ভৌতিক রহস্য লুকিয়ে। ওরা ওরা কোনো জীবিত মানুষ না। মদনদার এই কথা শুনে পরিমল হেসে উঠল। আরে আরে, তুমি যে ভূতের গল্প শুরু করলে দেখছি। আরে দুস, আমি তো তখন চোর ডাকাত ভেবে ভয় পাচ্ছিলাম, তুমি যে একেবারে ভূত অবধি চলে গেলে। আরে দেখো গে যাও, গ্রামে কানাকানি হয়েছে, এই জায়গায় কাজ হবে, তাই হয়তো কৌতূহলের বশে ক্ষণে ক্ষণে লোকজন ভিড় করে দেখতে আসছে। আমি জানতাম আপনি এমনই কিছু একটা বলবেন। এই জায়গার ব্যাপারে যা জানি তা আপনাকে বললাম। বিশ্বাস করাটা সম্পূর্ণ আপনার ব্যাপার বাবু। রাত হয়েছে, কাল সকাল সকাল আবার শ্রমিকরা কাজ করতে আসবে। তবে আমার কেমন যেন ঠিক লাগছে না। যাগে যান, শুয়ে পড়গে যান। পরে যদি বাড়াবাড়ি কিছু হয় তখন না হয় দেখা যাবে খন। এই বলে মদনদা হেঁটে তার তাঁবুর মধ্যে ঢুকে পড়ল। পরিমলও আর দেরি না করে তার তাঁবুর মধ্যে প্রবেশ করল। পরিমল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখছিল। মদনদা হঠাৎ কাঁচুমাচু মুখ নিয়ে তার কাছে এসে বলল, বাবু, আমি আমি আর এখানে থাকতে পারবো না বাবু। আমাকে আমাকে ক্ষমা করবেন। কাল মাঝরাতে আবারও একটা ছায়াকে দেখেছি। আমার আমার নাম ধরে ডাকছিল। আমি আমি বাইরে বেরোইনি। তাঁবুর একটা ফাঁক দিয়ে আমি বাইরেটা দেখার চেষ্টা করলাম। তারপর যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। আমি আপনাকে কালকেই বললাম এই জায়গাটা একদম ভালো না। কাল রাতে আমি একটা কালো ছায়াকে আমাদের তাঁবুর সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। হয়তো ওটা বীরু ছিল। ওর হাতটা মনে হয় এ তল্লাটে ঘুরে বেড়াচ্ছে বাবু। আরে কি সব আবল তাবল বলছো? মনে হচ্ছে কাল রাতে তুমি গ্যাঁজা টেনে ঘুমোতে গেছিলে, তাই এসব ভুলভাল স্বপ্ন দেখেছো। ওসব ভূত প্রেত আত্মা বলে কিছু হয় না। আর আর এই বীরুটা আবার কে? রোজ একটা না একটা নতুন গল্প শোনাচ্ছ দেখছি। বীরুকেই তো গোবিন্দবাবু খুন করে এই জায়গাটা হাতিয়ে নিয়েছিল। এই জায়গাটা একসময় বীরুর ছিল বাবু। ও আচ্ছা, বুঝলাম। আমাকে আমাকে ছুটি দেন বাবু। আমি আমি আর এখানে থাকবো না। আপনাকে সব বুঝিয়ে দিয়েছি। আপনি আপনি দয়া করে আমাকে এবার রেহাই দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। উফ, মহা জ্বালায় পড়লাম। কি আর বলি তোমাকে। যাও, আজ থেকে তোমার ছুটি। আমি না হয় বসের সাথে কথা বলে নেব, যদি অন্য কাউকে তোমার জায়গায় নিযুক্ত করতে পারে। পরিমলের কথা শুনে মদনদা যেন হাঁফ ছেড়ে বাঁচল। মদনদা কিছুক্ষণ তার দিকে একভাবে তাকিয়ে থাকলো, তারপর সেখান থেকে হেঁটে চলে গেল। যেন যেতে যেতে আবারও কাল রাতের সেই সব কথা পরিমলকে মনে করিয়ে দিয়ে গেল সে।
খাওয়া দাওয়া সেরে পরিমল বেরিয়ে পড়েছে গোবিন্দবাবুর খোঁজে। সারাটা দিন সেই গ্রামে ঘুরে সবাইকে তার কথা জিজ্ঞেস করলো, কিন্তু কারুর কাছ থেকেই সে সঠিকভাবে কিছুই জানতে পারল না। কেউ কেউ বলল তারা গোবিন্দর ব্যাপারে কিছুই জানে না, আবার কেউ কেউ বলল তারা নাকি গোবিন্দকে গত 2 দিন ধরে দেখেইনি। হতাশার সাথে সে আর কোনো উপায় না পেয়ে সাইটে ফিরে আসবে বলে ঠিক করলো। সূর্য অস্ত গেছে, আকাশটা আজ একটু বেশি কালো দেখাচ্ছে। ঘরে ঘরে শাঁখ আর ঘণ্টা বাজছে। পরিমল হাঁটতে হাঁটতে যখন পলাশের জঙ্গলটার মধ্যে ঢুকলো, তখন হঠাৎ করে একটা মরা পচা গন্ধ তার নাকে ভেসে এলো। তার গাটা গুলিয়ে উঠল। বাবারে, কি পচা গন্ধ! দুপুরে যা খেয়েছি সব একেবারে উঠে আসবে এবার। কিছুটা হেঁটে গিয়ে সে কিছু একটা দেখে থমকে দাঁড়ালো। সামনের একটা বটগাছে কার যেন লাশ ঝুলে আছে। কাছে গিয়ে ভালো করে দেখা মাত্রই পরিমলের পায়ের তলা থেকে যেন মাটিটা সরে গেল। কি, এটা তো গোবিন্দবাবু। লাশটা একেবারে পচে গেছে। 2-3 দিন আগে হয়তো মরেছে লোকটা। খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে। গলাটা চিরে 2 ফাঁক করে দিয়েছে কেউ। পরিমলের বুকটা ধড়পড় করে উঠল। সে দৌড়ে সাইডে ফিরে এলো। এসে দেখলো সব শ্রমিকরা যে যার মতো কাজ করে বাড়ি ফিরে গেছে। সারাদিনে কাজ যতটা হয়ে যাবার কথা ততটা হয়নি। হয়তো তার অনুপস্থিতির সুযোগ নিয়েছে সবাই। গোটা এলাকাটা পুরো ফাঁকা, শুধু পরিমল একা দাঁড়িয়ে আছে। না না, সবার আগে বরং আমি স্যারকে ফোন করে গোবিন্দবাবুর ব্যাপারটা জানাই। পরিমল সব কিছু জানালো তার অফিসে। একই সাথে সেদিন রাতে সে থানাতে ফোন করে গোবিন্দবাবুর ব্যাপারটা জানালো। পুলিশ বিষয়টা নিয়ে তদন্ত করবে, এটাই বলা হলো তাকে। তারপর পুলিশের আদেশ অনুসারে গ্রামের কিছু লোক মিলে গোবিন্দর দেহটা সৎকার করল। সেদিন রাতে পরিমল ঘুমোতে পারেনি। বারবার তার চোখের সামনে গোবিন্দবাবুর রক্তে মাখা লাশটা ভেসে উঠছিল। এরম কোনো ঘটনা ঘটবে তা পরিমল একদমই ভাবেনি। চিন্তার বিষয় এটা যে তাকে খুন করল কে, আর কিসের জন্যই বা তাকে এভাবে মরতে হলো। আজ সারাদিন পরিমল সাইটেই ছিল। সে এখনো আতঙ্কে আছে। গোবিন্দবাবুর খুনের পিছনে ঠিক কারা আছে তা কেউ কিনারা করে উঠতে পারেনি এখনো। কোনো বড় গুন্ডা মস্তানের কাজ নয় তো এটা। এই প্রজেক্টের সাথে সেও তো যুক্ত, তার কিছু হবে না তো? এটা ভেবে বারবার হাত পা কেঁপে উঠছিল তার। রোজকার মতো সূর্য অস্ত গেছে একই সময়। শ্রমিকরা কাজ শেষ করে চলে গেছে। হঠাৎ শ্রমিকদের মধ্যেই একজন পরিমলের কাছে এসে দাঁড়ালো। কি ব্যাপার, তুমি এখনো বাড়ি যাওনি? না, আগে একটা কথা বলবো বলে এলাম। কি আবার কথা? আগে বাবু, আমি আর এখানে কাজ করতে আসবনি। এখানে কাজ করলে ও সারবে না। এই শুরু হলো আবার। এই করে মদনদাও কাজ ছেড়েছে, আর এখন তুমিও? হ্যাঁ বাবু, আমি সত্যি বলছি। ও মানে ওই বীরু
ফিরে এসেছে, আমাকে বলেছে আমাকে এখানে আর একদিনও দেখলে আমাকে প্রাণে মেরে ফেলবে। তাই বলছি বাবু, আমাকে আমাকে আমার পাওনাটা দিন। আমি আমি কাল থেকে আর এখানে আসবো না। যত সব হয়েছো বটে তোমরা, নেশা করে ভুলভাল দেখবে আর এসে বলবে ভূতে তাড়া করেছে, তাই কাজ করব না। হাহ, এই নাও, আর যাও গে এখান থেকে। গোটা গ্রামের লোক গুজব নিয়ে বেশি মাতামাতি করে দেখছি। পরিমল তাকে তার পাওনা গন্ডা সব মিটিয়ে দিল। লোকটা পড়ি কি মরি করে সেখান থেকে চলে গেল। পরিমল পকেট থেকে তার ফোনটা বের করে বসকে ফোন করলো। হ্যাঁ স্যার, এখানে কাজ করা তো ক্রমশই কঠিন হয়ে যাচ্ছে। রোজ এমন এমন ঘটনা ঘটছে, আর কি বলি। এভাবে চলতে থাকলে তো এই প্রজেক্টটা শেষ হতে অনেক সময় লেগে যাবে। তার ওপর আবার গোবিন্দবাবু খুন হলো। আচ্ছা, বিপদে পড়া গেল। আমি কিছু জানি না পরিমল, গোবিন্দকে নিয়ে চিন্তা করতে হবে না, পুলিশ বিষয়টা দেখছে। কিন্তু যেভাবেই হোক সময়ের মধ্যে কাজটা শেষ করতেই হবে। তাতে যত লোক লাগবে লাগুক, আমি টাকা দিতে রাজি আছি। কিন্তু এই বছরের শীতের আগে প্রজেক্টটা যেন ভালোভাবে কমপ্লিট হয়। হোটেলের গ্র্যান্ড ওপেনিং এই সালের ডিসেম্বর মাসেই হবে, এটাই আমার শেষ কথা। এক ঝুড়ি কথা শুনিয়ে ফোনটা কেটে দিল তার বস। পরিমল গভীর চিন্তায় পড়ল। একদিকে বসের চাপ, আর অন্যদিকে এই জায়গার। কি মরতে যে সে এই প্রজেক্টের ইনচার্জ হয়ে এখানে এসে হাজির হয়েছিল কে জানে। এসব কথাই ভাবছিল সে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমন সময় একটা লোক তার কাছে এসে দাঁড়ালো। এই যে মশাই, এখানে কাজ চলছে, বাইরের লোকেদের এই জায়গায় আসা নিষেধ। এখন এখন এখান থেকে কেটে পড়ুন তো দেখি। মাথাটা এমনিই গরম আছে, আপনি আর গরম না করালেই ভালো। লোকটা যেন তার কথার কোনো ভ্রুক্ষেপই করল না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর বলল, বাবু, এখান থেকে চলে যান, আর ভুলেও কোনোদিন এই জায়গায় ফিরে আসার চেষ্টা করবেন নি। আপনার ভালোর জন্যই বললাম। পরিমল এবার আর নিজেকে শান্ত রাখতে পারল না। রেগে গিয়ে সে বলল, এই যে মশাই, আর একটাও বাজে কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। এমনিতেই এই গ্রামে জবে থেকে এসেছি, একটার পর একটা বিপদের মুখে পড়তে হয়েছে। আর এখন কোথার থেকে আপনি উড়ে এসে জুড়ে বসে আমাকে ধমকি দিচ্ছেন? বলি, এত সাহস কে দিল আপনাকে? আপনি যেই জায়গায় এখন দাঁড়িয়ে, সেই জায়গার আসল মালিক তো আমি। কি ফাজলামি হচ্ছে নাকি? অনেক হয়েছে, এবার বেরো, বেরো এখান থেকে। যত সব পাগল লোকের দল। আমাকে চিনতে পারলেননি বাবু? আমার নাম বীরু। পরিমল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। এ কি শুনল সে? এই লোকটাই তাহলে বীরু, মানে মদনদার কথা মতো যাকে গোবিন্দ খুন করে এই জমিটা হাতিয়ে নিয়েছিল। নিমেষে আরও একটা ভয়ানক ঘটনা ঘটে গেল। বীরু আস্তে আস্তে এক ভয়াল প্রেতের রূপ ধারণ করল। তার চোখ মুখ ক্রমশ কুঁচকে গেল, চোখগুলো বাঘের মতো জ্বলজ্বল করছে। এবার খোঁচা খোঁচা দাঁতের শাড়ি দেখা দিয়েছে মুখের মধ্যে। কি বিভৎস তার রূপ! এটা এটা কি হচ্ছে? কি 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 চাও তুমি? শান্তি চাই। ওই গোবিন্দর বাচ্চাটা আমাকে খুন করে এই জায়গাটা নিজের কবজায় করে। এক সময় আমি এই জমিতে ধান চাষ করে 2 টাকা রোজগার করতাম। ওই গোবিন্দর বাচ্চাটা একদিন হঠাৎ আমার থেকে এই জমিটা বেআইনি ভাবে কেড়ে নিল। পুলিশের ভয় দেখাতেই ও আমাকে মেরে এই জমিতে আমার লাশটা পুঁতে দিল। তারপর এই জায়গায় তোরা এসে কাজ শুরু করলি।
ওই গোবিন্দটাকে তো অনেক আগেই ওপরে পাঠিয়ে দিয়েছি। এবার তোর পালা। আমি কি করেছি? আমার তো এতে কোনো দোষ নেই। আমাকে ছেড়ে দাও। হ্যালো মুখে অনেকবার তোকে সাবধান করলাম, তুই আমার কথা তুড়ি মেরে উড়িয়ে দিলি। এবার যে তোকে শাস্তি পেতেই হবে। এই জায়গা শুধু আমার, এখানে কেউ কবজা করতে পারবে না। বেঁচে থেকে এই জায়গা আমি যখন ভোগ করতে পারিনি, তখন মরে গিয়ে এই জায়গা আমি কাউকে ভোগ করতে দেব না। তোর এখান থেকে চলে যাওয়া উচিত ছিল। তোদের মতো লোকের জন্য আজ গ্রাম বাংলার মাটিতে কল কারখানা আর বড় বড় বাড়ি ঘর তৈরি হয়ে গ্রামের পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে। আর এর পিছনে আমার মতো কত লোকের রক্ত ঝরেছে তা কেউ জানে না। আজ তোকে আমি এই গ্রাম ছেড়ে বেরোতেই দেব না। ওই গোবিন্দর মতো তুইও মরবি আমার হাতে। পরিমল পরি কি মরি করে বড় বড় পা ফেলে দৌড়ে পালালো ওখান থেকে। তখন ওই প্রেত ক্রমশ তার হাতটা লম্বা করেছে। দৌড়তে দৌড়তে সে ওই জায়গা থেকে অনেকটা দূরে চলে আসে। উফ, আর নয়, অনেক হয়েছে। এই গ্রাম ছেড়ে আমাকে আজ বেরোতেই হবে। হঠাৎ একটা গরুর গাড়ি এসে দাঁড়ালো তার পাশে। পরিমল একটু অবাক হলো, এত রাতে তাও আবার গরুর গাড়ি। আজকাল গ্রামেগঞ্জে তো গরুর গাড়ি দেখাই যায় না। হাতে আর কোনো উপায় ছিল না তার, তাই সে চালককে জিজ্ঞেস করলো, এই যে ভায়া, আমি বড় বিপদে পড়েছি, আমাকে আমাকে একটু স্টেশনে ছেড়ে দেবে? যত ভাড়া লাগবে আমি দিতে রাজি। চালকের মুখটা চাদরে ঢাকা ছিল। রহস্যময় ভাবে লোকটা পরিমলকে জবাব দিয়ে বললে, উঠে বসুন বাবু। এমনিতেও আমি ওদিকেই যাচ্ছিলুম। এখন দেরি করবেন নি বাবু, রাত অনেক হয়েছে। তাড়াতাড়ি উঠে বসুন। পরিমল একটু নিশ্চিন্ত হয়ে গরুর গাড়িতে উঠে বসল। টং টং করতে করতে গরুর গাড়িটা এগোতে শুরু করলো। কিন্তু মিনিট পাঁচেক পরেই একটা পচা দুর্গন্ধে ছেয়ে গেল চারিপাশটা। উফ, কি গন্ধ! বাপরে! কি গো, তোমার গাড়িতে কি কোনো ইঁদুর ফিদুর মরেছে নাকি বলো তো? উফ, একটু তাড়াতাড়ি চলো, শেষ ট্রেনটা আমাকে ধরতে হবে। পরিমল এতগুলো কথা বলল, কিন্তু একটাও কথার জবাব দিল না চালকটা। ও ভায়া, কি হলো কি হে? আর কতক্ষণ লাগবে শুনি? তোমার গাড়িতে আমার দমটা এবার বন্ধ হয়ে আসছে। গাড়িটা থামাও বলছি। চালক আবারও কোনো কথার জবাব দিল না। একভাবে গাড়িটা চালাতে থাকলো। গাড়ি কোনো মতেই থেমে দাঁড়ালো না। এ ভায়া, তুমি কি আদৌ স্টেশনের দিকে যাচ্ছ নাকি আমাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছ? এবার একটা কর্কশ গলা নিয়ে লোকটা কথা বলে উঠল, যাচ্ছি বাবু, যাচ্ছি, তবে স্টেশনের দিকে না। আপনাকে জমের বাড়ি নিয়ে যাচ্ছি। একটা ঝাঁকুনির সাথে গরুর গাড়িটা থেমে দাঁড়ালো। এবার গরু দুটো দৌড় মেরেছে গাড়িটা ফেলে রেখে। পরিমল গাড়ি থেকে লাফিয়ে নামলো। তারপর যা দেখলো তাতে তার হৃৎপিণ্ডটা মুখ দিয়ে বেরিয়ে এলো। এবার গরুর গাড়ির চালকের জায়গায় দাঁত মুখ খিচিয়ে বসে আছে বীরু। তার তীব্র নজর পরিমলের দিকে। বীরু তার লম্বা হাতটা পরিমলের দিকে বাড়াতে শুরু করলো। তার সাথে একটা রক্ত জল করা অট্টহাসিতে ফেটে পড়ল চারিদিকটা।
হঠাৎ ট্রেনের হুইসেলের শব্দ শোনা গেল দূর থেকে। পরিমল ভাবল স্টেশন বোধহয় আর বেশি দূরে নয়। মনে সাহস নিয়ে পকেট থেকে লাইটারটা বের করে ছুঁড়ে দিল বীরুর গায়ে। শুকনো কাঠের মধ্যে দাও দাও করে আগুন ধরল। তারপর পরিমল দৌড়ে পালালো ওখান থেকে। পালিয়ে আসার সময় পা পিছলে কাদার ওপর গিয়ে পড়ে পরিমল। তাই তার গায়ের জামা কাপড়টা ময়লা হয়ে গেছে। পকেটে কিছু খুচরো টাকা ছিল, সেটা দিয়েই সে ট্রেনের টিকিটটা কাটতে সফল হয়। তবে এই পলাশডাঙ্গায় এসে তার যা অভিজ্ঞতা হয়েছে সেটা তার সারা জীবন মনে থাকবে। তবে এবারের মতো হয়তো চাকরিটা গেল, কারণ তার সাথে যা ঘটেছে সেটা হয়তো কেউই বিশ্বাস করবে না। কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে আসার জন্য শাস্তি হিসাবে হয়তো তাকে চাকরি থেকে বহিষ্কার করা হবে।